প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা ভালো আছেন সেই আশা করছি। সকলকে আজকের ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে অনলাইন ক্লাসে আমরা দ্বিতীয় পত্রের নতুন একটি অধ্যায় নিয়ে পড়ব। শুরুতেই আমরা একটু ছবিগুলোর দিকে তাকাবো। আপনারা দেখতে পাচ্ছেন একটি ছবি দেখা যাচ্ছে এখানে। কি মনে হচ্ছে ছবিটি দেখে? এখানে আমরা দেখতে পাচ্ছি খুব মাথা ধরেছে। নিশ্চয়ই কোনো না কোনো কারণে হয়তো রাতে ঠিকমতো ঘুমাতে পারেনি, অথবা প্রচন্ড প্রেসার, রেস্ট করার সময় পাচ্ছে না। আর কি কারণ হতে পারে? কোনো না কোনো কারণে তার মাথা ব্যথা করছে এবং খুব বেশি চাপ অনুভব করছে। আরেকটি ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে সে তার অনেক ফাইল পত্র বই সামনে আছে এবং সে সাহায্য প্রত্যাশী। সে অনেক কিছু লেখার চেষ্টা করেছে, কিন্তু সেগুলো খুব কার্যকর হয়নি। খুবই কষ্টের মধ্যে আছে সে। তো এই যে কন্ডিশন গুলো, এই ধরনের অবস্থানগুলোর মধ্য দিয়ে আমরাও যাই। এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ে মানসিক চাপ এবং চাপ মোকাবেলা, এই বিষয়টি নিয়ে আজকে আমরা ক্লাস শুরু করব। তাহলে আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে মানসিক চাপ বা মেন্টাল স্ট্রেস। এর সাথে আমরা পরবর্তীতে চাপ কিভাবে মোকাবেলা করা যাবে সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকে 25/7/2020 মনোবিজ্ঞান অনলাইন ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে মানসিক চাপ এর প্রকৃতি, মানসিক চাপমূলক পরিস্থিতিগুলো এবং মানসিক চাপমূলক পরিস্থিতির কি কি বৈশিষ্ট্য আছে সেটা সম্পর্কে অধ্যয়ন করা। আমি আপনাদের সাথে আছি নাজমুন নাহার মুনমুন, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকের পাঠ শেষে আমরা জানতে পারবো মানসিক চাপের ধারণা ও প্রকৃতি, জীবনে চাপমূলক পরিস্থিতির ব্যাখ্যা করতে পারবো এবং মানসিক চাপের বৈশিষ্ট্যগুলো আমরা বর্ণনা করতে পারবো। এই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এখন আমাদের এই বিষয়ক আলোচনায় প্রবেশ করছি। প্রথমে আমরা দেখব যে মানসিক চাপ, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে স্ট্রেস বা মেন্টাল স্ট্রেস, সেটা কি আসলে। অবশ্যই আপনারা বিষয়টি আপনাদের জীবন থেকেই শিখেছেন এবং আপনারা জানেন। আমরা একটু মিলিয়ে নেয়ার চেষ্টা করব। শাব্দিক অর্থে যখন মানসিকভাবে কোনো চাপের সম্মুখীন হয় তাকে মানসিক চাপ বলা হয়। মানসিক চাপ হলো কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা বা পরিস্থিতির সম্মুখীন হলে সেটা যখন আমাদের অনুভূতিতে কষ্ট দেয়, আমাদের কষ্টদায়ক অনুভূতি তৈরি করে বা জীবনে কোনো পীড়াদায়ক পরিস্থিতির মধ্যে আমাদেরকে ফেলে দেয় এবং আমাদের স্বাভাবিক জীবনযাপনে সে অনাকাঙ্ক্ষিত ঘটনা যখন বাধা প্রদান করে, সেটাকে আমরা মানসিক চাপ বলে অভিহিত করতে পারি। এখন এই চাপ কিন্তু আমরা প্রতিনিয়ত সম্মুখীন হয়ে থাকি। সব চাপ আমাদেরকে একই রকম অবস্থার মধ্যে ফেলে না এবং সবাই একই চাপের প্রতি একইভাবে রিয়্যাক্ট করে না, বরঞ্চ একই বিষয়ের প্রতি এক একজন ব্যক্তির যে রিয়াকশন বা প্রতিক্রিয়া সেটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কেউ কেউ আবার অসুস্থ হয়ে যায় এবং যারা এইভাবে চাপ একই পরিস্থিতিতে বেশি অসুস্থ হয়ে যায় তাদের আমরা ব্যক্তিত্বের বিভিন্ন দুর্বলতা আছে বা সমস্যা আছে বলে মনে করতে পারি।
এখন দেখা যাচ্ছে যে হ্যাঁ, ছোটবেলা থেকেই বা বিভিন্ন কারণে যদি ব্যক্তিত্ব দুর্বলভাবে গড়ে ওঠে বা অথবা দুর্বল শারীরিক বৈশিষ্ট্যের অধিকারী হলে মানসিক চাপে ভারসাম্য হারানো সম্ভব। আমরা আমাদের আহ কয়েকজনের সংজ্ঞা অনুযায়ী মানসিক চাপ কি সেটা বোঝার চেষ্টা করি। আপনাদের বইতে আছে সংজ্ঞাগুলো। রোজেন এবং গ্রেগরি তারা বলেছেন যে জৈবিক বা মানসিক, বাহ্যিক বা আভ্যন্তরীণ, ক্ষতিকর বা বঞ্চনাকর যে কোনো উদ্দীপকের কারণে সংগতি বিধান সম্পর্কিত অসুবিধাকেই মানসিক চাপ বলা হয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে মানসিক চাপ কিন্তু অসুবিধাজনক, এটা সুবিধাজনক নয়। এবং এই অসুবিধাজনক আহ এটার কারণটা কি? কারণ হচ্ছে যে কোনো একটা উদ্দীপকের উপস্থিতি। সেই উদ্দীপকটা জৈবিক বা মানসিকও হতে পারে, অর্থাৎ আমাদের শারীরবৃত্তীয় কারণে তৈরি হতে পারে অথবা আমাদের মনোবৃত্তীয় কারণে, আমাদের চিন্তাগত কারণে, আমাদের আবেগগত কারণে তৈরি হতে পারে। সেটাকে বাহ্যিক ভাবে কোনো পরিবেশগত উদ্দীপকও হতে পারে, দেখা যায়। আবার আভ্যন্তরীণ উদ্দীপকও হতে পারে, যেমন আমার শরীরের ভেতর থেকে সৃষ্ট হলে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে চাপ অনুভব করছি, কিন্তু অ্যাকচুয়ালি কি কারণে সেটা অনুভব করছি সেটা বুঝতে পারি না। এটা হচ্ছে আভ্যন্তরীণ একটা চাপ। আবার এই চাপটা ক্ষতির কারণেও হতে পারে, আমার কোনো লস হচ্ছে সেটা জন্য আমি চাপ বোধ করছি। আবার হতে পারে যে আমি কোথাও কিছু পাওয়ার ছিল কিন্তু পাচ্ছি না, সেটা আমাকে চাপের মধ্যে ফেলে দিচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে যে কোনো একটা উদ্দীপকের উপস্থিতির কারণে যখন একজন ব্যক্তি আহ আসলে সামঞ্জস্য বিধান করতে পারে না এবং অসুবিধা বোধ করতে থাকে, তাকে আমরা মানসিক চাপ বলে থাকি। আরেকভাবে আমরা যদি বলি যে মানসিক চাপ হচ্ছে একজন ব্যক্তির পক্ষে, আহ আমরা একটু উদাহরণের সাহায্যে আলোচনা করি। যেমন একজন ব্যক্তির পক্ষে তার, আমরা যদি দেখি যে তার মাথায় ওজন ক্যারি করে, তাহলে সে হয়তো 10 কেজি ওজন মাথায় নিয়ে হাঁটতে পারবে। আবার সে এর চেয়ে বেশি যদি পারে, কেউ হয়তো 15 কেজি পারবে বা কেউ হয়তো 20 কেজি পারবে। কিন্তু একজন ব্যক্তির মাথায় যদি 50 কেজি ওজন চাপাইয়ে দেওয়া হয়, তাহলে সে কতক্ষণ সেটা নিয়ে হাঁটতে পারবে? 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট। এভাবে যদি দীর্ঘদিন সে চলতে থাকে, আসলে তার অবস্থাটা কি হবে? এটা হচ্ছে একটা বাহ্যিক একটা উদাহরণ। একটা উদাহরণের সাহায্যে আমি আপনাদেরকে চাপকে বোঝানোর চেষ্টা করলাম। আপনারা এবার অনুভব করে নেন যে এই ওজনটা অ্যাকচুয়ালি নাই, কিন্তু এই পরিমাণ প্রেশার একজন ব্যক্তি অনুভব করছে তার জীবনে। সেটা 5 কেজি নিয়ে চলা সম্ভব ছিল, তার কাছে ওই পরিমাণ, কম পরিমাণ নিয়ে তার পক্ষে চলা সম্ভব। তার থেকে যদি বেশি বাড়তে থাকে, তাহলে সেটা নিয়ে একজন ব্যক্তি যদি চলতে থাকে, তার পক্ষে কতটুকু চলা সম্ভবপর। এরপরে আমরা ডেনিস কুন 1980 সালে একটি সংজ্ঞা দিয়েছেন। সেখানে দেখি যে মেন্টাল স্ট্রেস ইজ আ কন্ডিশন ইন হুইচ অ্যান অর্গানিজম অ্যাজ সাবজেক্টেড টু এক্সটার্নাল কন্ডিশনস টু হুইচ ইট মাস্ট অ্যাডজাস্ট অর অ্যাডাপ্ট। অর্থাৎ যে এটা এমন একটা মানসিক অবস্থা যেখানে বাইরের অবস্থার সাথে অবশ্যম্ভাবী রূপে শারীরিক সামঞ্জস্য বা অভিযোজন করার ক্ষেত্র সৃষ্টি হয়। আমরা পরে যাই। এখানে একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ছবিটা আমাদের সুস্থ অবস্থাকে নির্দেশ করে নাই। মানসিক চাপের ক্ষেত্রে সবচেয়ে কষ্টকর যে বিষয়টা হচ্ছে, একজন ব্যক্তিকে এইভাবে আমরা নাও দেখে থাকতে পারি। সে হয়তো স্বাভাবিক ব্যক্তির মতোই দেখতে, কিন্তু তার যে অদৃশ্য, তাকে আমরা যতটুকু দেখছি তাতে সে পরিপাটি গোছানো, কিন্তু যা দেখছি না তাতে সে এরকম বোধ করতে পারে। এটাই মানসিক চাপ। মর্গান এবং তার সঙ্গীদের মতে 1993 সালে একটি সংজ্ঞা দেন মর্গান এবং তার সঙ্গীরা। সেখানে দেখা যায় যে মানসিক চাপ হলো এক ধরনের শরীর অভ্যন্তরীণ অবস্থা
যা শরীরের চাহিদার কারণে অসুস্থতা, ব্যায়াম, অতিরিক্ত তাপ বা অন্য কিছু এসব কারণে তৈরি হয়, অথবা পরিবেশগত বা সামাজিক অবস্থা যা ভীষণ ক্ষতিকর, নিয়ন্ত্রণ অযোগ্য বা যা সমাধানের অযোগ্য প্রভৃতি কারণে সৃষ্টি হয়। এখানে তাহলে এই সংজ্ঞাটি একটি বড় সংজ্ঞা আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি শরীর অভ্যন্তরীণ অবস্থা, অর্থাৎ আমাদের যে কোনো স্ট্রেসের ক্ষেত্রেই আমাদের বায়োলজিক্যাল চেঞ্জেস বা শারীরিক পরিবর্তন থাকবে। এবং আমরা বিভিন্ন ভাবে অসুস্থতা, ব্যায়াম, অতিরিক্ত তাপ বা অন্য কিছুর কারণে অনেক সময় এই চাপ অনুভব করে থাকি, বা পরিবেশগত বা সামাজিক কারণেও পরিবেশে চলতে গিয়ে অ্যাডজাস্টমেন্ট করতে গিয়ে কোনো না কোনো কারণে এটা তৈরি হতে পারে, বা সামাজিক পরিমণ্ডলে আমরা যে বসবাস করি সেখান থেকে কোনো কারণে এটা তৈরি হতে পারে, এবং যেটা আমার কাছে আমি যেটাকে ক্ষতিকর বলে মনে করছি, এবং আমি মনে করছি একই সাথে যে এটা ক্ষতিকর এবং আমি এই বিষয়ে পারি না, আমার অপারগতা আছে, আমি নিয়ন্ত্রণ করতে পারবো না, এবং এটা হয়তো কোনো সমাধান নাই। এই অবস্থাটাই যে আমাদের প্রতিক্রিয়া তৈরি হয় সেটাকেই তারা বলেছেন মানসিক চাপ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানসিক চাপকে দুই ভাবে ব্যাখ্যা করা হয়েছে, একটা হচ্ছে ইতিবাচক মানসিক চাপ, আর একটা হচ্ছে নেতিবাচক চাপ। এই জায়গাটা একটু ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে, কেননা মানসিক চাপ আমরা এতক্ষণ জেনেছি ক্ষতিকর, তাহলে আবার ইতিবাচক কি করে হলো? এই আলোচনায় আমরা পরে আসব। আমরা শুধু একটু জেনে রাখি যে ইতিবাচক চাপ হলো কোনো কিছু অর্জনের পর তা বজায় রাখার ক্ষেত্রে চাপ। ইতিবাচক চাপ হলো কোনো কিছু অর্জনের পর তা বজায় রাখার ক্ষেত্রে চাপ। অর্থাৎ এটা এমন হতে পারে যে নির্বাচনে জয়লাভ করার পরে দায়িত্ব গ্রহণ করা হলো, এবং সেই দায়িত্ব সুচারুরূপে পালন করতে গিয়ে যে চাপগুলো অনুভব করা হয় সেটাকে আমরা ইতিবাচক চাপ বলতে পারি। আরেকটা আবার বলা হচ্ছে নেতিবাচক চাপ হলো কোনো প্রেষণার বাধা তৈরি হলে এই ধরনের চাপ সৃষ্টি হয়। অর্থাৎ আমার প্রয়োজন আছে, আমি করতে চাচ্ছি, এই বিষয়ে সম্পূর্ণ আগ্রহী, কিন্তু কোথাও না কোথাও থেকে কোনো না কোনো কিছু একটা বাধা হিসেবে আমি অনুভব করছি, যার কারণে আমি কাজটা স্বাভাবিকভাবে করতে পারছি না। তাহলে এটাকে কি বলা হচ্ছে? নেতিবাচক চাপ। অবশ্যই উদাহরণটা কি যদি আমরা দেখি তাহলে উদাহরণ কি হতে পারে, যে আমি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা দিয়ে মেডিকেলে ভর্তি হতে চাই, কিন্তু আমার পর্যাপ্ত পরিমাণ প্রস্তুতি নেই বলে আমি মনে করছি, এবং সেটা আমাকে ভালো থাকতে দিচ্ছে না। আবার তাহলে দেখা যাচ্ছে যে এটা এক ধরনের নেতিবাচক চাপ। মানসিক চাপের ক্ষেত্রে হ্যান্স শেইলি 1936 একটি তত্ত্ব দেন। এই তত্ত্বটি খুবই আলোচিত একটি তত্ত্ব। এটি আমরা বোঝার চেষ্টা করব যে এখান থেকে আমরা দেখতে পাবো যে মানসিক চাপ হলো ব্যক্তির জীবনের স্বাভাবিক ঘটনা। শরীরের কোনো নির্দিষ্ট পীড়নমূলক প্রতিক্রিয়া ছাড়াই মানসিক চাপ তৈরি হয়। অর্থাৎ শরীরে কোনো সমস্যা নাই, শারীরিক কোনো কারণ না, কিন্তু আমরা মানসিক চাপ অনুভব করি। মানুষ মাত্রই চাপের সৃষ্টি হয়, মানে সব মানুষেরই চাপের সৃষ্টি হয়। জীবনে কোনোদিন চাপের সৃষ্টি হয়নি এমন ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না। চাপের জন্য কোনো না কোনো উদ্দীপক অবশ্যই কাজ করে থাকে,
অর্থাৎ চাপের পিছনে আমাদের কোনো না কোনো কারণ থাকে, তবে যাদের মানসিক প্রতিরোধ ক্ষমতা কম তারা অধিক চাপ অনুভব করে। আমরা জানি যে ব্যক্তিত্ব অংশে আমরা দেখেছি একজন ব্যক্তির ব্যক্তিত্ব তৈরির ক্ষেত্রে অনেক কিছু প্রভাব ফেলে। তো এই প্রভাবগুলো কারো কারো ব্যক্তিত্ব দুর্বল করে তৈরি করে, আবার এর জন্য কারো কারো ব্যক্তিত্ব অনেক সবল হয় বা মাঝারি মানেরও হয়। তাহলে এই যে যাদের দুর্বল ব্যক্তিত্বের অধিকারী তাদের পক্ষে মানসিক চাপ তারা অধিক অনুভব করে। হ্যান্স রেইলির তত্ত্ব থেকে আমরা দেখি যে মানসিক চাপ সাধারণত 3 ধরনের প্রতিক্রিয়া তৈরি করে: উদ্দীপক অবস্থা থেকে, প্রতিক্রিয়া অবস্থা থেকে এবং মিথস্ক্রিয়াগত অবস্থা থেকে। রেইলির তত্ত্বে জেনারেল অ্যাডাপ্টেশন সিনড্রোম এই তত্ত্ব নামে পরিচিত। এখানে 3টি স্টেজের কথা তিনি আলোচনা করেছেন, 3টি ধাপের কথা তিনি আলোচনা করেছেন। রেইলির মতে মানসিক চাপ মোকাবেলা করার ক্ষেত্রে 3টি পর্যায়ক্রমিক প্রতিক্রিয়া রয়েছে। প্রথম পর্যায় হচ্ছে অ্যালার্ম স্টেজ বা সতর্কীকরণ ধাপ বা পর্যায়। এই পর্যায়ে মানসিক চাপের ফলে স্বয়ংক্রিয় যে স্নায়ুতন্ত্র বা আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম সেটা অ্যাক্টিভেট হয় বা সক্রিয় হয়ে যায়। এখানে লেখা আছে দেখেন, দ্য স্ট্রেসর আপসেটস হোমিওস্ট্যাটিস অর সেলুলার ব্যালেন্স, অর্থাৎ আমাদের যে ভারসাম্য, শারীরিক ভারসাম্য জৈবিক, সেটা কি হয়, পার্থক্য হয় বা তারতম্য হয়। এরপরে দ্বিতীয় পর্যায়ে সেটা আমাদেরকে নিয়ে যায়, যেটা হচ্ছে প্রতিরোধ পর্যায় বা রেজিস্ট্যান্স স্টেজ। এখানে মানসিক চাপের সাথে অভিযোজন করার জন্য ব্যক্তির সার্বিক ব্যবস্থা কাজ করতে থাকে। যখন অটোনমিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয় তখন শরীর সেটার সাথে সমন্বয় করতে চেষ্টা করে, বডি ফাইট করে অ্যাডজাস্ট করার জন্য স্ট্রেসের সাথে। এবং এই পর্যায়ে অতিক্রম করার পরে তৃতীয় পর্যায়ে যায়। সেই তৃতীয় পর্যায়টি হচ্ছে এক্সহশন বা শারীরিক বিপর্যয়। এখানে দুটা বিষয় ঘটতে পারে। যদি অ্যাডজাস্টমেন্ট ভালো হয় তাহলে যদি শরীর ওই কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করতে পারে, অটোনমিক নার্ভাস সিস্টেমের উপরে কন্ট্রোল রাখতে পারে, তাহলে দেখা যাচ্ছে যে এটা এটা ভালো হয়, এটা আমাদেরকে পরবর্তী স্ট্রেসের সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুত করে। আর যদি আমরা যদি না পারি সেই পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে, তাহলে শরীরে অনেক ক্ষতি হয়ে থাকে। এখানে দেখা যাচ্ছে যে আমরা অতিরিক্ত কাজ করতে হয়, অতিরিক্ত চাপ অনুভব করতে থাকি, আমাদের যে কোনো হার্ম হতে পারে, ইনজুরি হতে পারে। আবার দেখা যাচ্ছে যে অভিযোজন না করতে পারার কারণে ঘুম, ক্ষুধা, বিভিন্ন ভাবে শারীরিক ভাবে এটা চাপ রেখে যায়, এটা ক্ষতি করতে থাকে, যেটা দীর্ঘস্থায়ী ক্ষতির দিকে যদি এটা না ঠিক করা সম্ভব হয় তাহলে কিন্তু দীর্ঘস্থায়ী ক্ষতি হয়ে যেতে পারে এবং সর্বোচ্চ ক্ষতি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে দীর্ঘক্ষণ এই চাপের মধ্যে থাকলে। দেখেন এখানে মানসিক চাপ হলে যেই শারীরিক চাপের মধ্যে থাকার ফলে যেই সব শারীরিক প্রতিক্রিয়াগুলো দেখা যেতে পারে সেগুলো তুলে ধরা হয়েছে। যেমন ব্লাড ভিশন বা চাপের সময় আমাদের
আমরা আমরা যে দেখি সেই ঝাপসা দেখতে পারি, মাথা ব্যথা থাকতে পারে, সাউন্ড ইকো ইকো হতে পারে, প্রতিধ্বনি হতে পারে। সো আমাদের হাতের তালু ঘেমে যায় অনেকের, নিঃশ্বাস প্রশ্বাস ঘন হয়ে যায়, বুক ধড়ফড় করে, পেটের মধ্যে কামড়ায়, তারপরে পা শক্ত হয়ে যায়, অনেকে পা স্থির রাখতে পারে না, খুব কাঁপুনি হতে থাকে, হাত কাঁপতে থাকে, শরীর কাঁপতে থাকে, মুখ শুকিয়ে যায়, বা হট ফ্ল্যাশেস হতে পারে, বা অনেক বেশি মাথার তালু গরম লাগতে পারে। তো এইরকম অনেক প্রতিক্রিয়া কিন্তু চাপের সময় বা চাপ অনুভব করলে ব্যক্তির মধ্যে শারীরিক হতে পারে। এছাড়াও মানসিক চাপের এই শারীরিক লক্ষণগুলো ছাড়াও এখানে দেখেন আরো অনেকগুলো শারীরিক লক্ষণ দেয়া আছে। আরো এই শারীরিক লক্ষণ ছাড়াও আরো কিছু লক্ষণ দেখা যায়, যেমন কগনিটিভ সিমটম বা আমাদের জ্ঞানীয় জগতে যেই লক্ষণগুলো দেখা যাবে একজন ব্যক্তির, সেগুলো এখানে বলা আছে। ইমোশনাল সিমটম বা আবেগীয় জগতে যেই বিষয়গুলো, যে পরিবর্তনগুলো ঘটতে থাকে, যে লক্ষণগুলো দেখা যায় চাপের সময়, সেগুলো এখানে বলা আছে। বিহেভিয়ারাল সিমটম, আচরণগত কি পরিবর্তন হয়, সেগুলো এখানে আলোচনা করা আছে। খুব সংক্ষেপে আমরা একটু বিষয়গুলো নিয়ে দেখে যাই যে কি কি জ্ঞানীয় প্রতিক্রিয়া হতে পারে মানসিক চাপের ফলে। মেমোরি ল্যাপস হতে পারে বা স্মৃতিশক্তি কমে যেতে পারে, ইনএবিলিটি টু কনসেন্ট্রেট, কাজে মনোযোগের অভাব দেখা দিতে পারে, কোনো কিছুতে ফোকাসড ওয়েতে থিঙ্কিং করতে প্রবলেম হতে পারে, ইনএবিলিটি টু মেক সিম্পল ডিসিশন, ছোট ছোট ডিসিশন মেকিং এ দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি অপারগতা বোধ করছে, বিকামিং রেদার বগ, বিচ্ছিন্নতা বোধ করতে পারে, ইজিলি ডিস্ট্রাক্টেড হতে পারে, অর্থাৎ মনোযোগটা খুব বেশি দ্রুত এদিক ওদিক যেতে পারে, ল্যাক অফ মোটিভেশন, প্রেরণা ঘাটতি হতে পারে, আমাদের পুর জাজমেন্ট হয়ে যেতে পারে, সিইং অনলি দ্য নেগেটিভ, ইতিবাচক একদম দেখতে পাচ্ছে না, শুধু যে কোনো কিছু দেখলেই শুধু নেতিবাচক চিন্তাগুলো আসছে, অনেক উদ্বিগ্নতা বোধ করতে পারে, হতাশ হতে পারে, মন খারাপ হতে পারে, বিষণ্ণতা হতে পারে, অস্থিরতা আসতে পারে, অস্থির চিন্তা এবং ইত্যাদি। এবং মনে হতে থাকতে পারে সর্বক্ষণ যে আমি আর নিতে পারছি না। তো এই বিষয়গুলো কগনিটিভ সিমটমে দেখা যায়। ইমোশনাল সিমটমে দেখা যায় যে কান্নাকাটি করতে পারে, অনেক মেজাজ খারাপ করতে পারে, দেখা যাচ্ছে যে খুব বেশি আহ অল্প কথায় অধিক রাগ হয়ে যাচ্ছে, এরকম হতে পারে। ছোট একটা ইস্যুকে ভেবে অনেক বেশি মন খারাপ হয়ে যাচ্ছে, বা অনেক বেশি ইমোশনাল রিয়াকশন হচ্ছে, নিজেকে খুব বেশি গুটিয়ে নিতে পারে, আবার বেশিরভাগ সময় আনহ্যাপি থাকছে, বিরক্ত থাকছে, একাকী থাকছে, খিটখিটে থাকছে, রাগ হচ্ছে, হতাশ হচ্ছে, আউট অফ কন্ট্রোল, আমার নিজের উপরে কন্ট্রোল নাই, এরকম ইমোশনস গুলো হতে থাকে। তো এরকম আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে পারে, বা অন্যান্য মানসিক সমস্যাও কিন্তু দেখা দিতে পারে। আবার বিহেভিয়ারাল সিমটম বা আচরণগত যেই পরিবর্তনগুলো মানসিক চাপের ফলে তৈরি হয়, সেখানে দেখা যায় যে একজন ব্যক্তি কি কি করে, আচরণ হচ্ছে যে ব্যক্তি চাপের সময় কি কি আচরণ প্রদর্শন করে, সেগুলো যদি আমরা দেখি যে নো টাইম ফর রিল্যাক্সেশন অর প্লেজারেবল অ্যাক্টিভিটিস, নিজের জন্য কোনো সময় থাকে না, নিজের আরামের জন্য বা নিজের আনন্দের জন্য কোনো কাজ, এই সুযোগ তার জীবনে থাকে না। নার্ভাস হ্যাবিট, নার্ভাস হলে অনেকে দাঁত দিয়ে নখ কাটে, অনেকে এই ধরনের কাজগুলো করে থাকে, এগুলো আচরণ দেখা দিতে পারে। আহ মাদকাসক্ত হয়ে যাওয়া, ধূমপান করা, অ্যালকোহলে আসক্তি, এই আচরণগুলো দেখা দিতে পারে।
এবং সারাক্ষণ এমন চিন্তা করতে থাকবে, এমন আচরণ করতে থাকবে যে খুব বেশি ক্ষতি হয়ে যাচ্ছে। সব সময় সবকিছুর খারাপ দিকটা আহ ভেবে সে রিয়াকশন করতে থাকবে, প্রতিক্রিয়া করতে থাকবে। আহ দেখা যাচ্ছে যে অনেকে মিথ্যা বলতে পারে এই সিচুয়েশনের সাথে অ্যাডজাস্ট করার জন্য, অনেকে অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে, আউটবার্স্ট করতে পারে রাগে, তারপর নিজেকে ভালোবাসে না, সেলফ হার্ম করতে পারে, অনেক উদ্ভট স্বপ্ন দেখতে পারে, ইত্যাদি অনেকগুলো সিমটম এখানে দেয়া আছে, আপনারা একটু দেখে নিবেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে মানসিক চাপের যেই ফলাফলগুলো হচ্ছে সেই ফলাফলগুলো কখনোই কি হচ্ছে, ভালো হচ্ছে না। এখন আমরা আলোচনা করব যে মানসিক চাপমূলক পরিস্থিতি কি কি, বা আমাদের জীবনে কোন কোন কারণগুলো, ঘটনাগুলো, পরিস্থিতিগুলো আমাদের জন্য মানসিক চাপ তৈরি করে, সেই জায়গাগুলোকে আমরা বোঝার চেষ্টা করব। জীবনে আমরা ছোট থেকে বড় হতে হতে অনেক ধরনের পরিবর্তনের সম্মুখীন হতে থাকি। একটু যদি আমরা মনে করি, আপনারা এখন যে বয়সটাতে আছেন সেটা হচ্ছে 19-20 বছর। এই বয়সে কি নিয়ে অনেক কবিতা লেখা হয়েছে, কবিতা লিখেছেন আহ এই কি উদ্দীপনার বয়স, এই বয়স মানে না কোনো বাধা, আরো অনেক সাহিত্যিকদের ভাষা থেকে আমরা দেখেছি। অর্থাৎ অনেক কিছু মোকাবেলা করতে করতে আপনারা এখন চূড়ান্ত যুদ্ধে অবনীত এবং যুদ্ধ করার জন্য প্রস্তুত অবস্থায় আছেন। যুদ্ধ ক্ষেত্রে আপনারা পিছিয়ে থাকবেন না এমন অবস্থায় আছেন। তো যাই হোক, জীবনে অনেকগুলো পরিবর্তনের মধ্য দিয়ে কিন্তু আজকের অবস্থানে আসা। সেখানে যে ঘটনাগুলো ছিল সেই ঘটনাগুলো আমরা যদি একটু স্মরণ করে দেখি, এই ধরনের ঘটনা থাকতে পারে যে আমাদের জীবনে স্নেহ ভালোবাসার বঞ্চনা ঘটেছিল। এটি একটি অনেক বড় কারণ। আমাদের ব্যক্তিত্ব তৈরি হওয়ার সাথে এই স্নেহ ভালোবাসার বঞ্চনা যদি অবস্থান করে, সেক্ষেত্রে এটার পরবর্তীতে যে আচরণের রিফ্লেকশন গুলো দেখা দিবে, সেখানে ব্যক্তির দুর্বলতা থাকবে। মায়ের ভালোবাসা যেমন সন্তানের জন্য খুবই প্রয়োজন, তেমনি পরিবারের অন্যান্য বাবা বা অন্যান্য সদস্য, ভাই বোন, অন্যান্যদের ভালোবাসাও কিন্তু তার অনেক প্রয়োজন পড়ে। একটা পর্যায়ে গিয়ে তার বন্ধু বান্ধব দরকার হয়, আবার শিক্ষকদের কাছেও কিন্তু তারা একটা আত্মস্বীকৃতি পেতে চায়, ভালোবাসা পেতে চায়। সবার কাছ থেকেই আসলে একজন ব্যক্তি হিসেবে আরেকজন ব্যক্তি সম্মানিত হতে চায়। এই জায়গাটা যদি ঠিক থাকে তাহলে তো আমাদের অনেক সক্ষমতা তৈরি হবে। আর যাদের ঠিক নাই তাদের মানসিক চাপে পরিস্থিতি বেশি তৈরি হবে, নিরাপত্তা বোধের তৈরি হবে এবং নেতিবাচক আচরণে বেশি জড়িয়ে পড়বে। আবার দেখা যাচ্ছে যে পৃথিবীতে যত ধরনের ঘটনাগুলো মানসিক চাপমূলক পরিস্থিতির সম্মুখীন করায়, তার মধ্যে একটা বড় প্রভাব দেখা যায় যে ক্লোজ পার্টনারের বা লাইফ পার্টনারের মৃত্যু। স্বামী বা স্ত্রীর মৃত্যু হলে একজন ব্যক্তির পক্ষে তার পরবর্তী যে আপকামিং সিচুয়েশন গুলো থাকে সেটা হ্যান্ডেল করা খুবই চাপযুক্ত হয়ে যায়। এরপর বিবাহ বিচ্ছেদ এর একটি ঘটনা, যেটি আসলে এটার সাথে এই একটা হঠাৎ করে এই পরিবর্তনের সাথে অ্যাডজাস্ট করতে গিয়ে
ব্যক্তি অনেক বেশি মানসিক চাপের মধ্যে ভুগে। এখন যদি দেখা যায় যে বিবাহ বিচ্ছেদ কেউ তার খুশিতে তার প্রয়োজনে করেছে, তাহলে সে তার পরবর্তী চাপের সাথে ভালোভাবে কোপ করতে পারে। কিন্তু কোনো এক পক্ষের ক্ষেত্রে দেখা গেল যে সে চায় নাই, কিন্তু তার বিবাহ বিচ্ছেদের সম্মুখীন হতে হচ্ছে। আবার যদি দেখি যে আমাদের সমাজে দেখি পুরুষ শাসিত সমাজ, এখানে মেয়েদের জন্য বিষয়টি অনেক ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রেই অনেক কষ্টকর হয়ে যায়। তো এটাও অনেক বেশি মানসিক চাপের কারণ। এরপরে আছে শৈশবে মানসিক আঘাত। ছোটবেলায় যদি অনেক গুরুতর কোনো মানসিক আঘাতের সম্মুখীন হয়, তাহলে পরবর্তীতে সেই ব্যক্তির পক্ষে মানসিক চাপে পড়ার প্রবণতা থাকবে বা চাপে পড়ার ঘটনা বেশি দেখা যাবে। আমি একটা উদাহরণ দেই, যেমন শিশুদের আমরা দেখি যে আমাদের অনেকগুলো ঘটনাই আমাদের চতুর্দিকে নেতিবাচক ঘটে থাকে। যেমন চাইল্ড অ্যাবিউজ। অ্যাবিউজ কয়েকভাবেই হতে পারে। আমরা ধরলাম যে চাইল্ড অ্যাবিউজের একটা টাইপ হচ্ছে সেক্সুয়াল অ্যাবিউজ, এবং ছেলে বা মেয়ে, আমরা জানি যে আমাদের সমাজে কেউই নিরাপদ না। ছেলে শিশু বা মেয়ে শিশু দুই ক্ষেত্রেই কিন্তু আমরা সেক্সুয়াল অ্যাবিউজের ঘটনা শুনে থাকি। তাহলে এই ইম্প্যাক্টটা পরবর্তীতে শিশু অবস্থায় যে এরকম অ্যাবিউজের শিকার হয়েছিল, তার পরবর্তী জীবনে এই ইম্প্যাক্টটা থেকে বের হয়ে আসাটা কিন্তু খুবই কঠিন হবে যদি তাকে সহযোগিতা না করা হয়। যদি সহযোগিতা সে না পায়, তাহলে পরবর্তীতে মানসিক চাপ এ পড়ার মতো তার অনেক কারণ থাকবে। বাবা মায়ের ব্যক্তিত্ব থেকে শিশুর ব্যক্তিত্বের অনেক কিছুই শিশু অর্জন করে থাকে। আমরা দেখেছি যে ব্যক্তিত্ব গঠনের দুইটি উপাদানের একটি হচ্ছে বংশগতি, আরেকটি হচ্ছে পরিবেশ। তাহলে বংশগতি বাবা মার থেকে সে কি যে বৈশিষ্ট্যগুলো পাবে, সেখান থেকে হয়তো যদি কেউ পায় যে বাবা মায়ের ব্যক্তিত্ব যেরকম, তার পরবর্তী বংশধরের মধ্যে কিন্তু তার সমন্বয় বা সামঞ্জস্য থাকে। সেক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো বাবা মা যদি মানসিক চাপের সাথে ভালোভাবে মোকাবেলা করে, শিশু কিন্তু তাকে দেখেও শিখবে, তার ওই পরিবেশ থেকেও শিখবে যে কিভাবে মোকাবেলা করতে হবে। আর যদি বাবা মা দুর্বলভাবে মোকাবেলা করে, পরবর্তীতে শিশুরও কিন্তু এই পরিস্থিতিগুলোতে অনেক দুর্বলতা দেখা যাবে। আমি একটু দ্রুত যাই, আসলে অনেক সময় লেগে যাচ্ছে। এরপরে আমরা দেখি যে অবদমিত আবেগ। ফ্রয়েডের থিওরিতে আপনারা পড়েছিলেন যে যখন একজন ব্যক্তি তার আবেগগুলোকে মনের মধ্যে চাপা দিয়ে রাখে, প্রকাশ করে না, সেটাকে অবদমন বলে। যার মধ্যে নেতিবাচক ঘটনাগুলো যত বেশি অবদমন করা আছে, তার মধ্যে মানসিক চাপে পড়ার সম্ভাবনা তত বেশি। পিতামাতার উচ্চ আশা। আপনারা যে লেখাপড়া করছেন, বাবা মা অনেক কষ্ট করে আপনাদের লেখাপড়া করায় এবং আপনাদের কাছে কিন্তু সেই প্রত্যাশা রাখে যে আপনারাও তাদেরকে তাদের কষ্টের ফলাফল ফেরত দিবেন। এখন সেটারও কিন্তু একটা মাত্রা থাকবে যে বাবা মা কি যতটুকু ততটুকু চাচ্ছেন, নাকি তার থেকে অনেক বেশি চাচ্ছেন। বেশি আশা বেশি চাপে ফেলবে তার সন্তানকে। শারীরিক কারণে মানসিক চাপ অনুভব করতে পারে। শারীরিক অসুস্থতা হলে আমরা জানি যে আমাদের সেটা মনের উপরেও প্রভাব বিস্তার করে, কেননা শরীর ও মন একই সাথেই কিন্তু বসবাস করে, এটার অঙ্গাঙ্গি সম্পর্ক রয়েছে। এরপরে দাঙ্গা, গোষ্ঠীতে গোষ্ঠীতে দাঙ্গা, হাঙ্গামা, রাজনৈতিক সহিংসতা ইত্যাদির কারণে মানসিক চাপ হয়, জানা কথা। এগুলার এক্সপোজার বা অভিজ্ঞতা আপনাদের কম বেশি আছে। আচ্ছা, বেকারত্ব, এটি একটি বড় কারণ মানসিক চাপ অনুভব করার। এ বিষয়ে আলোচনা যাব না, বুঝে নিবেন। চাকরিচ্যুত হওয়া। আপনারা জানেন যে বর্তমান প্যান্ডেমিক সিচুয়েশনে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে।
অনেক জায়গায় কিন্তু বেতন কমে গেছে, অনেকে চাকুরি হারিয়ে ফেলেছে। এটা শুধুমাত্র বাংলাদেশে না, বরং আন্তর্জাতিক প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই সিচুয়েশনটা কিন্তু ব্যক্তির মধ্যে চাপ অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে, কারণ তার কিন্তু ডিমান্ড কমে নাই, তার চাহিদা, তার পরিবার তার কাছে যে প্রত্যাশা করে কোনো কিছু কমে নাই, সবকিছু চালিয়ে নিতে হবে, কিন্তু সে চাকুরিহীন, তার ইনকাম সোর্স নাই। মৃত্যু, প্রিয়জনের মৃত্যু কিন্তু খুবই কষ্টদায়ক। আমরা লাইফ পার্টনারের ডেথ দেখেছিলাম, আর এখানে আমরা দেখব যে আমাদের অন্যান্য বন্ধু বান্ধব বা প্রিয় বিষয়টার অনেকে দেখা যেতে পারে যে কোনো একটা কুকুর পালে বা বিড়াল পালে, এই ধরনের তার মধ্যে আহ প্রাণীর প্রতি ভালোবাসা আছে এবং সে তার কাছেই থাকে। তাহলে এই সব ক্ষেত্রে যদি লসের অভিজ্ঞতা হয়, মৃত্যু দেখে কেউ, তাহলে কিন্তু তার মানসিক অবস্থার মধ্যে দুর্বলতা দেখা দিতে পারে, চাপ অনুভব করতে পারে। বার্ধক্যে অবশ্যই আমরা একটা বয়সে এক এক ভাবে চাপের সাথে মোকাবেলা করি। বার্ধক্য বা বৃদ্ধ বয়সে আমাদের আস্তে আস্তে দেখা যাচ্ছে যে সব সার্বিক ক্ষমতাগুলো কমে যেতে থাকে। অতিরিক্ত চাপ সেই বয়সের সাথে অবশ্যই আরো চাপ তৈরি করবে, নিতে কষ্ট হবে সেই ব্যক্তির। এরপরে যুদ্ধ, সামাজিক পরিস্থিতি, এই যে করোনা যুদ্ধ চলছে, এটাও এক ধরনের অর্থনৈতিক যুদ্ধ, রাজনৈতিক যুদ্ধ, সামরিক যুদ্ধ, সবকিছুই কিন্তু অনেক বেশি মানসিক চাপের তৈরি করার পিছনে ভূমিকা রাখে। তাহলে আমরা এতক্ষণ দেখলাম যে মানসিক চাপের অনেকগুলো কারণ রয়েছে, যার মধ্যে যত বেশি কারণের উপস্থিতি থাকবে তার মানসিক চাপ তত বেশি অনুভূত হবে। এখন কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে ইতিবাচক মানসিক চাপ, তখন আমরা বলেছিলাম যে পরবর্তীতে এটা আলোচনা করব। তাহলে কি মানসিক চাপ শুধুই ক্ষতিকর? সব ক্ষেত্রেই কি মানসিক চাপ ক্ষতিকর? এই প্রশ্নের উত্তরটা আমরা জানতে চাই। আসলেই কি? আমরা একটু দেখি, এখানে লেখা আছে যে মডারেট লেভেল অফ স্ট্রেস মে অ্যাকচুয়ালি ইমপ্রুভ পারফরম্যান্স অ্যান্ড এফিসিয়েন্সি। অর্থাৎ যে মাঝারি মানের চাপ আসলে আমাদের পারফরমেন্সকে বাড়িয়ে দেয়। একটু লক্ষ্য করে দেখি যে আমরা যদি চাপ অনুভব না করতাম, তাহলে হয়তো অনেক কাজই করতাম না। আপনাদেরকে সকাল 8টার মধ্যে ক্লাসে ঢুকতে হতো, এখন পরবর্তীতে আবার আপনারা সকাল 8টার মধ্যেই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনাদের ক্লাসরুমে অবস্থান করবেন। এই নিয়মটা যদি না থাকতো, তাহলে আপনি নিয়মের প্রতি কতটা শ্রদ্ধা রাখতেন বা কতটা নিয়ম মেনে চলতেন? কিছুটা চাপ দিলে যদি ভালো পারফরমেন্স পাওয়া যায়, তাহলে কেন দিব না? আচ্ছা, এই প্রসঙ্গে হয়তো ক্লাসে থাকলে অনেক আলোচনা হতো। তারপরেও যে পরীক্ষার কথা যদি চিন্তা করেন, যে পরীক্ষা কিন্তু চাপ তৈরি করে। এখন পরীক্ষা যদি না থাকতো, তাহলেও কি সবাই পড়তাম? পরীক্ষা আছে বলেই কি আমরা পড়ি না? এখন পরীক্ষার সাথে কেউ ভালো মতো অ্যাডজাস্ট করতে পারে, আবার কেউ পরীক্ষা আসলে তার পেটে ব্যথা শুরু হয়ে যায়, তার মাথা ব্যথা শুরু হয়ে যায়, কেউ অসুস্থ হয়ে যায়, পরীক্ষার হলে অজ্ঞানও হয়ে যায়। তাহলে এর পিছনে কি দায়ী? অতিরিক্ত চাপ। পরীক্ষাকে অতিরিক্ত চাপ হিসেবে যারা মনে করবে, তাদের কিন্তু এই রিয়াকশন গুলো হবে। আর পরীক্ষাকে যারা একদমই গুরুত্ব দিবে না, তারা কিন্তু একদমই পড়বে না, পরীক্ষার হলে আসবে, হাসবে, খেলবে, খাতা সাদা খাতা জমা দিয়ে চলে যাবে, আরেকজনেরটা দেখার চেষ্টা করবে, তাহলেও কিন্তু তার পারফরমেন্স ভালো হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একদম কম চাপও ভালো না। টু লিটল স্ট্রেস মে রেজাল্ট ইন বোরডাম,
একদম কম যদি চাপ থাকে তাহলে আপনারা বোর হয়ে যাবেন, ভালো লাগবে না। এখন বাড়িতে বসে আছেন, চাপ নেই, কিন্তু ক্লাস হচ্ছে অনলাইনে, আমরা চাপ দিচ্ছি না, কিন্তু এখন কিন্তু বোর লাগে, ক্লাসে ফেরত আসতে ইচ্ছে করে। আবার টু মাচ স্ট্রেস মে কজ আনপ্রোডাক্টিভ অ্যাংজাইটি লেভেল, এটাও আমরা এক্সাম্পলে দেখলাম পরীক্ষার সময় যারা অতিরিক্ত পড়ছে কিন্তু আসলে মনে করছে যে আমি পারবো না, তারা অসুস্থ হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রেই। এখন আমরা দেখব যে তাহলে এতক্ষণ ধরে যে আমরা আলোচনাগুলো করলাম সেখানে মানসিক চাপের কি কি বৈশিষ্ট্য আমরা পেয়েছি। আমরা মানসিক চাপের কারণে দৈহিক রোগ হতে পারে, এটা এভিডেন্স বেসড, এটার অনেক অনেক তথ্য আছে, অনেক গবেষণা আছে, আমরা বুঝতেও পারি। এটা গবেষণা করে দেখা গেছে যে আলসার এর সাথে মানসিক রোগের সম্পর্ক পাওয়া গেছে। অনেক গবেষক চাপকে পীড়াদায়ক উদ্দীপক হিসেবে আখ্যা দিয়েছেন, যেমন বৈদ্যুতিক আঘাত, নিদ্রাহীনতা, প্রিয়জনের মৃত্যু প্রভৃতি। চাপ সৃষ্টিকারী উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়ার ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্য পরিলক্ষিত হয়, অর্থাৎ এখন এতক্ষণ আমরা যে আলোচনা করলাম সেখান থেকে আমরা যে বিষয়গুলো জানলাম এর পরিপ্রেক্ষিতে আপনাদেরকে একটি ছোট কাজ আমি দিচ্ছি, আপনারা খুঁজে বের করুন যে আপনি মানসিক চাপে আছেন কিনা। আমি জানি যে বর্তমান এই কোভিড-19 পরিস্থিতিতে, মহামারী পরিস্থিতিতে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা যেখানে ব্যাহত হচ্ছে, সবাই আমরা কম বেশি মানসিক চাপে আছি। কেননা স্বাভাবিক জীবনযাত্রা, পূর্বের যে জীবনযাত্রা সেখান থেকে অনেকদিন আমরা একটু পার্থক্যে আছি। তো এই পরিস্থিতিতে আপনারা হয়তো এই কারণেই অনেক বেশি চাপে থাকতে পারেন, এছাড়া আরো অনেক কারণ থাকতে পারে। তো এক্ষেত্রে কিভাবে আমরা কি করব এই স্ট্রেসের সাথে মোকাবেলা করার জন্য, আমরা পরবর্তী ক্লাসে এই বিষয়গুলোতে হয়তো আরো ডিটেলসে আলোচনা করব। তবে আজকের ক্লাসের একদম শেষের দিকে আমি একটু আপনাদেরকে একটা ছবি দেখাচ্ছি। এখানে প্রথম ছবিটাতে, উপরের ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি একটি প্রাণী, সম্ভবত সজারু। অনেকগুলো কারণ আছে একটা ক্যাকটাস গাছের সাথে লাগানো: মানি ম্যাটার্স, ফ্যামিলি কনসার্ন, দ্য ফিউচার, হেলথ ইস্যু, ওয়ার্কপ্লেস চেঞ্জেস, এগুলো হচ্ছে তার চাপমূলক পরিস্থিতিগুলো। একজন ব্যক্তির চাপমূলক পরিস্থিতিগুলো, এটার মধ্যে যেটাই আমরা অনুভব করি না কেন, যেটার কারণেই হোক না কেন, আমরা যদি অ্যাংশাস ফিল করি, ডিপ্রেসড বা বিষণ্ণ অনুভব করি, আমরা যদি মনোযোগ ঠিক না রাখতে পারি, মনোযোগ বারবার সরে যায়, আমাদের যদি অনেক বেশি মনে রাখতে কষ্ট হয়, বিস্মৃতি ঘটতে থাকে, আবার আমাদের যদি ইরিটেবল লাগতে থাকে, অনেক বেশি মন খারাপ, মেজাজ খারাপ, খিটখিটে, বিচ্ছিন্ন, ভারাক্রান্ত, আবেগে ভরা, ভারাক্রান্ত, এই অসুস্থ ইত্যাদি সিচুয়েশন গুলো যদি হয়, you may be suffering from stress, then you can take positive steps to handle stress. সেগুলো কিভাবে আমরা আমাদের হেলথের দিকে মনোযোগ দিব, টাইমের দিকে মনোযোগ দিব, টাস্কের দিকে মনোযোগ দিব।
হেলথের ইস্যুতে অবশ্যই স্বাস্থ্যকর জীবন অভ্যাসগুলো গঠন করতে হবে। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, আমাদের ঘুমের শিডিউল ঠিক রাখতে হবে। লাইফের জন্য যেগুলো সঠিক সেগুলো করতে হবে। নিজের জন্য প্লেজারেবল অ্যাক্টিভিটিস রাখতে হবে। নিজের জন্য সময় রাখতে হবে, সেলফ কেয়ার করতে হবে, পছন্দনীয় কাজটাকে গুরুত্ব দিতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। আমাদের সময়ের দিকে তাকাতে হবে, ব্যালেন্স শিডিউল করতে হবে। আমরা এখন অনলাইন ক্লাস করছি, এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করব, পড়াশোনা করব। তার সাথে সাথে যদি আমাদের কাছে রিসোর্স কম থাকে, পড়ার জন্য উপাদান কম আছে, উপকরণ কম আছে, আমরা যে কোনো ভাবে, এখন তথ্য প্রযুক্তির যুগ, আমরা চেষ্টা করব সেগুলো সংগ্রহ করার। চেষ্টা করলে আগের থেকে তো বেশি ভালো পারবো। এবং কাজের মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখবো। যেমন এখানে কিছু কাজের কথা বলেছে: ক্লিন ইউর ওয়ার্ক প্লেস, প্রায়োরিটাইজ টাস্ক, রিজেক্ট নেগেটিভ থটস, সেট রিয়েলিস্টিক গোলস। তাহলে এই কাজগুলো আমাদেরকে এই করোনা ভাইরাস প্যান্ডেমিকের মধ্যে সাহায্য করবে। আমি আরেকটা তথ্য আপনাদের জন্য এখানে সংযুক্ত করেছি, যেটা তৈরি করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ স্বাস্থ্য অধিদপ্তর, মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, এদের সবার সহযোগিতা নিয়ে এখানে লেখা আছে যে করোনা ভাইরাস সংক্রমণ এর ক্ষেত্রে মানসিক চাপ মুক্ত থাকতে আপনি কি কি করবেন, এই গাইডলাইন গুলো আপনারা ফলো করবেন। এছাড়া এখানে শিশুদেরকে মানসিক চাপ মুক্ত রাখার জন্য কি কি করতে হবে সেগুলোর গাইডলাইনও দেওয়া আছে। আপনাদের পরিবারে যদি শিশু থাকে, এগুলো আপনারা পড়বেন। আপনাদের চারপাশের শিশুদের জন্য এই তথ্যগুলো আপনাদেরকে অনেক উপকার করবে। আপনারা অনেকেই 18-র মধ্যে আছেন, সংজ্ঞায় আপনারা শিশুর মধ্যেও পড়তে পারেন। তো আপনাদের জন্য এইটি কার্যকর একটি বিষয়। আমি আশা করব আপনারা সবাই এগুলো পড়বেন এবং যত্ন সহকারে আপনারা এগুলো পালন করবেন। সুন্দর একটা দিনের স্বপ্ন নিয়ে আমরা বাঁচবো। সুন্দর একটা স্বর্ণালী সকালের স্বপ্ন নিয়ে আমরা ঘুমাতে যাব এবং ঘুম ভেঙে দেখব যে সকাল হয়ে গেছে। আমরা খুব আনন্দিত আছি, খুব ভালো আছি। আপনাদের জন্য রইল অসংখ্য শুভকামনা। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।